দেখেন, আওয়ামী লীগের আগের অতীত আর এই শেষের অতীত, তিনটা নির্বাচন দিতে পারিনি উনি কিন্তু বলছে। যে দেশে তিনটা নির্বাচন হয় না, সে দেশে তিনটা নির্বাচনে ভোট দেওয়া যায় না, তাহলে সেই সরকার তো গণতান্ত্রিক সরকার না। তাকে এই জন্যই পালিয়ে যেতে হয়েছে আন্দোলনের সাথে। আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। এখন ধরেন ইমিডিয়েটলি যেটা সম্ভব ছিল, এই সরকারের যেটা ভুল হয়েছে, এটা সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী 3 মাস অন্তর পার্লামেন্ট না থাকলে 3 মাসের পরে নির্বাচন, না কোনো কারণে না হলে 6 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে নির্বাচন দিলে তখন যে হেট্রেট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, তাহলে তারা খুব বেশি হলে 10টা 5টা 15টা সিট পেত। কিন্তু এখন এই প্রশ্নটা আসতো না। উনি যে বলেছে আওয়ামী লীগের ভোটারদেরকে বন্ধ করে নাই তো, ভোটাররা তো ভোট দিতে পারবে, কিন্তু তা আওয়ামী লীগের অ্যাক্টিভিটি তো আছে। ভোটাররা ভোট করতে তার জন্মগত অধিকার, তারা ভোট দিতে পারবে, যাকে খুশি ভোট দিবে, এটা তো বারণ করা হয়নি। তাই আওয়ামী লীগ অ্যাজ এ আওয়ামী লীগ, ধরেন নাৎসি পার্টি, তারা কি এখন পর্যন্ত তাদের বিচার হয়? আওয়ামী লীগের তো সেইভাবে গ্রামের কোনো সমর্থক ধরা হচ্ছে না। আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ না। জাতীয় পার্টি এখন ইউনিট সরকার বলে দিচ্ছে তারা নির্বাচন করতে পারবে। তারাও এখন যে জাতীয় পার্টির যে দল ভাঙা 3-4 ভাঙা দিচ্ছে, তারা এক হচ্ছে তারা নির্বাচন করবে, সমস্যা নাই। কিন্তু এটার তো অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। এখন তো তারা নির্বাচন, তাদেরও বিরতি, যেমন সরকার ইলেকশন দেয় নাই, তাদেরও একটাবার বিরতি দেওয়া উচিত, কারণ 3টা নির্বাচন করতে দেয় নাই। 3টা নির্বাচন এখন তাদের বাদ দিয়েই হওয়া উচিত। এটা হলো আমার পরিস্থিতি। আপনি ইউটিউবে আল্লামা সাইদি আছে না, তার বক্তব্য শুনেন। জামাত ইসলামের সব কাজ ইসলামে বেদাত, তিনিই বলে, সব কিছু বলতেছে। হিন্দুদের পূজা করতে যায়, পূজায় অনমনম করছে না, পূজা করছে না, ইয়ার ঈদ আর পূজা এক ফুলের 2 বৃত্ত, এগুলো তো সব শিরক কথা, উনিই বলছেন। এটা আমার বলা লাগবে। আর ইউটিউবে যান, ইসলামিক দল এখন জামাত ইসলাম নাই, ওরা ভোট যুদ্ধে জেতার জন্য যা ইচ্ছে তাই করতেছে। হ্যাঁ, কোরআন নিয়ে বলতেছে, ইসলাম নিয়ে বলতেছে, মহাসচিব তাদের সেক্রেটারি জেনারেল বলতেছে যে এখন আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, কোরআনের আইন বদলাবো, এগুলো করতেছে। তো এখন এরপরে হুমায়রা নূর যে কথা বললে, একটু প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে, দেখেন, মন্ত্রী হতে গেলে, সরকার চালাতে গেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস, এর চেয়ে বড় মানুষ তো বাংলাদেশে নাই। সে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ সে এনজিওর মতো করে দেশ চালাতে চাইছে। বিদেশি অন্তত 15-17 জন আনছে। আমি এই জন্য বলি, এটা হলো বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার এনসিপিকে বড় প্রিভিলেজ দিছে। বিদেশ সফর করে, আওয়ামী লীগ জামাত যায় আর এনসিপি যায়, গেছে না সব জায়গায়। এবং তারা ইউনূস কিন্তু পৃষ্ঠপোষকতাও দিছে। এই জন্য অনেক সময় এটাকে কিংস পার্টি বলা হতো। এখন আমি বলতে চাই, এই যে ছাত্র উপদেষ্টা 2টা হয়েছে, তারা তো অনেক কিছুতে জড়িত হয়েছে না। যেমন আসিফ ভুঁইয়া, তিনি 300 ফিটে হাঁসির মাংস খেতে যান, না পাইলে ওটা বন্ধ হয়ে গেলে তিনি ওয়েস্টার্নে খান। আগে খাইছে? প্রশ্ন এটা, আগে খাইছে? আপনার মিরপুরে খাল উদ্বোধন করতে গেছে, আগে স্টিল স্ট্রাকচার করছে, তারপরে কাঠপেট বেরিয়েছে, তারপরে এটা উদ্বোধন করছে। যদিও তিনি এনসিপির কেউ না, না একই লাইনের আর কি, বুঝছি তো, এনসিপির না। তারপরে ধরেন এই যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করছে, 10,000 টাকা কম্বল দিতে গিয়া 30,000 টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। এটা তো তার নিজের সম্পর্কেও বোঝে না, এটা মিনিস্ট্রি পয়সা দিছে না, এটা একবার অডিট হবে না, তো নিজেকেও তো বাঁচাইতে জানে না। এইসব কারণে কিন্তু মানুষ বিতর্কিত, এবং অনেক বিভিন্ন জায়গার থেকে অনেক এখন কিন্তু অনেক রাজনীতিবিদকে আমরা দেখছি যে হেলিকপ্টারে যাচ্ছেন। আমি কদিন আগে জামাত ইসলামের আমিরকে দেখলাম হেলিকপ্টারে, আজকে সম্ভবত নূর সাহেব হেলিকপ্টারে যাচ্ছেন। সে ইয়েতে সেগুন বাগান থেকে আইছে না, কি কষ্ট হয়েছে। আমি তো বনশ্রী থেকে আইছি, এই যে আমি আটকা পড়ছি। সব বড় জায়গায় যদি যায়, যদি বড় পার্টির একটা নেতা হেলিকপ্টার ভাড়া করে যায়, সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, হিসেবটা অন্য জায়গায়। ধরেন আপনি সরকারি রিলিফ দিতে যাচ্ছেন, আপনি 10,000 টাকার রিলিফ দিলেন, 30,000 টাকার হেলিকপ্টার ভাড়া দিলেন, আপনি মিনিস্ট্রিতে হিসেব দিতে হবে না? অর্থাৎ নিজেকেও বাঁচাতে পারলেন না। তারপরে আপনি বললেন না, আমি ধরেন ওয়েস্ট ইন্ডিয়া খাইছি, আমি তো খাইনি ওয়েস্ট ইন্ডিয়া। তো এই জন্য বলছি, তো আমি যেটা আপনি যেটা প্রশ্ন করেছিলেন কি, আচ্ছা আমি হুমায়রা নূরের কাছে সময় শেষ করে তাকে একটা সময় দিই, একদম শেষ প্রশ্ন আসলে, এই যে নানাভাবে
আপনাদের এই যে ইমেজ সংকটের কথা যদি ফোন করছেন আজ এমএজ সাহেব বলছিলেন, ইমেজ সংকটটা আপনারা কিভাবে বা আপনারা আসলে মনে করেন কিনা যে আসলে নানাভাবে ভুল হোক ঠিক হোক একটা ইমেজ সংকটে আপনারা পড়েছেন আপনাদের দলের নেতারা? ধরেন যেটা আমরা যে সুযোগগুলো পেয়েছি বলে আমাদেরকে কিংস পার্টি বলা হয়, ওইটা সুযোগ আমি বলবো যে ওইটা আমাদের অধিকার ছিল কিছু কিছু জায়গায়। ধরেন আমাদের সাথে যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, তারপরে এই রাজনৈতিক দল যেটা এনসিপি গঠিত হলো, সেই জায়গাটা থেকে আমরা যেই মোটোটা নিয়ে এখন বাংলাদেশকে পুনর্বিনির্মাণের চেষ্টা করছি, আবারও শেষেও আবার একই কথা বলছি, সেই জায়গা থেকে আমাদের কারণেই তো এই সুযোগটা বাংলাদেশ নতুন করে পেয়েছে যে বাংলাদেশ নিয়ে মানুষ নতুন করে স্বপ্ন দেখুক, নতুন করে ভাবুক। হয়তো আমরা সেই জায়গায় কথা বলার জন্য বিভিন্ন জায়গায় আমরা জায়গাটা পেয়েছি। এখন সুবিধার যে বিষয়টা আজিজ সাহেব উল্লেখ করলেন, ওই জন্য ছাত্র উপদেষ্টা যারা ছিলেন সবাই তো আমার দলের না, সবার ব্যাখ্যাটাও আমি আসলে দিতে পারবো না। তবে উনারা তো একটা বেতন পান, ওই বেতনের টাকা উনি কিভাবে খরচ করবেন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে সরকারি কোষাগারের টাকা উনি যদি হিসেবের বাইরে, নিয়মের বাইরে গিয়ে খরচ করেন, সেটার জবাবদিহিতা তাকে জনগণের কাছে দিতে হবে, সে যেই হোক। এবং পরবর্তীতে যেই সরকার আসবে নির্বাচিত হয়ে, তাদের জন্য একটা স্পষ্ট বার্তা জনগণের কাছে দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে, জনগণকে এখন মানুষ যে সর্বময় ক্ষমতার অধিকারী, সব রাজনৈতিক দলের যেমন সেটা বুঝে নেওয়া উচিত, এবং মানুষেরও এটা বোঝা উচিত যে আপনার হাতে সেই ক্ষমতা আছে, যেই ক্ষমতার দ্বারা আপনি আপনার নেতা চুজ করবেন, এবং আপনি আপনার নেতাকে তার সমস্ত অনিয়মের, যেমন ধরেন আজকে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যত অনিয়ম করে, যত দুর্নীতি করে, যত খুনাখুনি করে, সেইটা নিয়ে কিন্তু এত কথা হয় না। কিন্তু ছাত্র উপদেষ্টা বলেন বা এনসিপির কেউ বলেন, কোনো অন্যায় করলে সেটা নিয়ে কথা হয়। কারণ আমাদের জন্য লেভেলটা, স্ট্যান্ডার্ডটা এবং মোরাল স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই, কারণ মানুষ আমাদেরকে অনেক কিছু আমাদের কাছে প্রত্যাশা রাখে। সো আমরা ওই ক্রিটিসিজমটাকে আমরা কনস্ট্রাকটিভলি নেই এবং প্রতিজ্ঞা করতে চাই যে মানুষের প্রত্যাশাটা আমরা সততার সাথে ধরে রাখার চেষ্টা করব। যদি কোনো ভুল ধরেন সামনের নির্বাচনে তাদের তেমন কোনো উল্লেখযোগ্য রেজাল্ট থাকবে বলে আমার কাছে মনে হয় না। কারণ এবারে ইলেকশন কমিশন কিন্তু বলছে যার যার প্রতীকে নির্বাচন হবে। তাহলে এই তিন পার্টির তো প্রতীক আছে, তিন পার্টি নিবন্ধিত, চার পার্টি নিবন্ধিত, তারা আলাদা করবে, তো নির্বাচন তো আলাদা করবে। আলাদা করতে গেলে আমার মনে হয় না যে প্রত্যাশা কোনো পূরণ হবে, কোনো সিটে জিতবে বলে আমার কাছে মনে হয় না। তাহলে আমার কথা হচ্ছে যে তাদের যে টার্গেট, যেটা শুনেছি বলেছে যে তারা যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এইটা বাস্তবায়নের জন্য তারা এটা লড়তে থাকবে। হ্যাঁ, এটা এক হয়েছে, আরও যদি আসে আরও এক হবে। কিন্তু অন্তর্নিহিত ঘটনা হচ্ছে, আমাদের দেশে আমি মধুর ক্যান্টিনে ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, বামপন্থীরা আধা মসজিদে পোয়া মসজিদে করে দুইজন দুই ভাগ হয়ে যেত। তো এরকম চার পার্টি বলছে, এদের ভিতরে অন্তর্নিহিত একটা সমস্যাও আছে, সেটা কে নেতা হবে। আপনাদের একটা গণতান্ত্রিক কি ওই গণ অধিকার পরিষদ বলছেন না, ওখানে ভিপি নুর নেতা না, তার তো এক নম্বর হইতে হবে। কারণ এখানে যে যারা কোটার সংস্কার আন্দোলনের যারা আছে এখানে নেতা, তাদের নেতা ছিল ভিপি নুর। সুতরাং এখন তো এনসিপির অধীনে সে আসতে পারে না, মানে মানসিক প্রবলেম এটা আছে, এটা বাইরে বলা হয় না। কিন্তু আমার ধারণা যে তারা এই কারণে মনস্তাত্ত্বিক কারণে আসতে পারবে না। আর এবি পার্টির মঞ্জু ভাই, তিনি সিনিয়র ছাত্র শিবির প্রেসিডেন্ট ছিলেন, লোকটা খুব ভালো, সে ওইগুলো কারণে সে তার লক্ষ্য অ্যাচিভ করার জন্য সে ওকে আসছে। এটাই, সবাই তো একরকম না, তাই না? তো এখন এই জন্য আমি বলছি যে এই মুহূর্তে নির্বাচনের আগে তারা কিন্তু, আর হলো এনসিপির যেটা, সেটা হচ্ছে কি, ধরেন 52 সাল থেকে, আমি তো ধরেন 68 সাল থেকে তো সব আন্দোলন দেখেছি, অংশগ্রহণও করেছি। আপনি দেখেন 52 সাল থেকে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা, কিন্তু এনসিপির অগ্রভাগে যারা ছিল তারা এত বিতর্কিত কখনো হয় নাই, কেউ সরকারের অংশও নেয়নি। বলবেন যে সরকারের অংশ নেওয়াকে অপরাধ না, অপরাধ না, কিন্তু তাহলে বস্তুনিষ্ঠ তার সততার সাথে কাজ করে, এত বিতর্কিত জড়াবে কেন? বিতর্ক যদি হয়ে থাকে তাহলে ধরে নেব অনভিজ্ঞতা, অথবা তারা ইচ্ছাকৃত বিতর্কে জড়িয়েছে। সুতরাং এই জন্যই বলছি যে আগে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে অন্ততপক্ষে 54 বছরে যা পাই নাই, অন্তত এই অভ্যুত্থানের পরে ছাত্ররা অন্তত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই আকাঙ্ক্ষায় তো পূরণ হওয়ার সম্ভাবনা দেখছি না। আমি আসবো একটু অ্যাডভোকেট আহমেদ নূর, আপনার কাছে একটু জানতে চাই যে তিনটি দল আত্মপ্রকাশ করলো, তিনটি দল নিয়ে জোট আত্মপ্রকাশ করলো, কিন্তু আমরা দেখতে দেবো নির্বাচন যতটা কাছে এগিয়ে আসছে,
ততই যেন এনসিপি যে আগে যেভাবে আলোচনায় ছিল, আমি জানি না আপনি এটা একমত হবেন কিনা, আগে যেভাবে আলোচনায় ছিল, নির্বাচন যত কাছে আসছে ধীরে ধীরে এনসিপি আলোচনা থেকে একটু কি বাইরে একটু চলে যাচ্ছে, যেখানে বিএনপি কিংবা জামায়াত ইসলাম যেভাবে রাজনীতির মাঠ কিংবা আলোচনাটা যেভাবে নিয়ে নিচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে একটু আলোচনা বাইরে চলে যাচ্ছেন আপনারা? আচ্ছা, এটার একটা ছোট 2 শব্দে উত্তর দিই, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ। এটার কারণ হচ্ছে ধরেন মিডিয়া বলেন, ধরেন একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, একটা রাজনীতি দল কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনায় থাকবে, এটা কিন্তু মিডিয়ার দ্বারা ম্যানিপুলেটেড হয়। আপনি যদি ম্যানিপুলেশন শব্দটা না ইউজ করে একটা সুন্দর ভাষা বলতে চাই আমি, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত হয়। এখন যখনই জুলাই মাসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা যখন মানে পিছন ফিরে তাকালে আসলে দুঃখ লাগে যে ধরেন যেই স্পিরিটটা নিয়ে, যেই অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে উনাকে এই দায়িত্বে বসানো হয়েছিল, হঠাৎ করে জুলাই মাসে উনি যখন লন্ডন সফর করে বিশেষ সাক্ষাৎ দিয়ে আসলেন, তারপর থেকে বাংলাদেশের আবহাওয়া বদলে গিয়েছে। আমরা কিন্তু কোথাও বিশেষভাবে আলোচিত হয়ে থাকতে আসি নাই। রাজনীতিটা করতে এসেছিলাম আমরা কোন কোন জিনিস নিয়ে বাজ ক্রিয়েট করার জন্য, সেইটা আপনাকে ফোকাসে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম জুলাই শহীদ এবং আহতদের স্বীকৃতি, মানে জুলাই ঘোষণাপত্র। আমরা চেয়েছিলাম জুলাই সনদ, যার মাধ্যমে বাংলাদেশের যেই রাষ্ট্র কাঠামো, সংবিধানকে বারবার পরিবর্তন করে স্বৈরতান্ত্রিক কাঠামো, স্বৈরতান্ত্রিক সংবিধান গড়ে তোলা হয়েছে, সেইটার পরিবর্তন, এবং সেইটার জন্য জুলাই সনদের বাস্তবায়ন এবং সেটার প্রক্রিয়াটা কী হবে সেটা স্পষ্টতা, বিচার এবং বিচারিক প্রক্রিয়ার একটা স্পষ্ট দৃশ্যমান একটা ডিরেকশন দেয়, যেটা আমরা আসলে আশ্বস্ত হতে পারবো যে বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হচ্ছে। আর তারপরে নির্বাচন। হ্যাঁ, তখন অনেকে বলেছে আমরা নির্বাচন চাই না। দেখেন দিনে দিনে কিন্তু আমরা যেই কথাটা প্রথম দিন থেকে বলছি, শেষ দিন পর্যন্ত আমরা একই কথা বলছি, একই কথা ইকো করছি। আমরা আমাদের কোনো কমিটমেন্ট কিন্তু কোনো ওয়ার্ডিংস চেঞ্জ করি নাই। অন্যান্য রাজনৈতিক দলের অনেকে কথা পরিবর্তন করে, আমাদের কথা কিন্তু একই জায়গায় আছে। এইটা অনেক সময় গণমাধ্যমের উপর নির্ভর করে, গণমাধ্যম ঠিক কাকে কতটুকু প্রায়োরিটি দিবে, কাকে কতটুকু হাইপ দিবে। হ্যাঁ, তো আমি আসলে যদি পিছিয়ে ফিরে তাকাই 24-এর আগে, ধরেন 24-এর গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু সব গণমাধ্যম সাহস করে সব খবর প্রকাশ্যে দেখানো সুযোগ পায় নাই। আমি বলছি না কিন্তু তারা দেখায় নাই, কারণ আমি জানি তারা সুযোগ পায় নাই। যেই কালো আইন করে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, যেভাবে সাংবাদিকদের জীবনের হুমকি ছিল, আমরা জানি সেই বাস্তবতাটা আমাদের জানা আছে। ধরেন এখানে টকশো করে অনেক রাজনৈতিক দলের নেতারা টকশোর নিচে থেকে অ্যারেস্ট হয়ে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই সত্য কথাটা সামনে তুলে ধরার সাহস পাননি, সুযোগও পাননি। তো গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এখন অন্তত আমরা আশা করতে পারি যে গণমাধ্যম এবং যারা 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 যেখানে আছে সবাই স্বাধীনভাবে কাজ করবে, সবার বাক স্বাধীনতাটা থাকবে। তাতে করে কে বেশি আলোচনায় থাকলো, কে কম আলোচনায় থাকলো সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যেটা জরুরি বিষয় সেটা আলোচনার টেবিলে থাকলো কিনা। আমি একটু, আমাকে যদি সুযোগ দেন, আমি আজিজ সাহেবের একটা কথা, আমি সবগুলো কথা না, জাস্ট একটা কথা আমি একটু এক্সপ্লেইন করতে চাই। উনি বলছিলেন যে ধরেন আগে যারা ছাত্ররা যারা সমস্ত অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারা সব সময় ক্ষমতা কাঠামোতে যায়নি, এবং তারা কেন বিতর্কিত হলো। এই দুইটা জিনিসকে আমি একটা উত্তরে আমি একটু জাস্ট, আমাকে একটু সময় দিলে আমি এক্সপ্লেইন করতে চাই। সেটা হচ্ছে ধরেন অভ্যুত্থানের পরে এই ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল জাতীয় সরকার গঠন করার, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল এই জাতীয় সরকার গঠন করার পক্ষে ছিল না বলেই এই ছাত্রদের নেতৃত্ব থেকে 2জনকে 3জনকে সাথে অরাজনৈতিক কয়েকজনকে বাংলাদেশের এই 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 সরকারের দায়িত্ব নিতে হলো, তাই না? তো তারা কিন্তু শখ করে নিজেদের এই স্টেকটা নেয় নাই, এবং যাদেরকে বসিয়েছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, এই চিন্তায় দেওয়া হয়েছিল যে তারা বাংলাদেশের মানুষকে সার্ভ করবে, গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে, এই যারা নিহত হয়েছে, আহত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যারা নিষ্পেষিত তাদের পক্ষে কাজ করবে। সেইটার দায়িত্ব তারা কতটুকু পালন করেছে সেইটা আরেকটা প্রশ্ন। এখন বিতর্কের জায়গায় আসেন। ধরেন একটা গণ অভ্যুত্থানের শক্তি যারা জানের ভয় করে নাই, যারা নিরস্ত্রভাবে এতগুলো মানুষ হত্যা হচ্ছে জেনে বুঝে, এবং তাদের লাশও পাওয়া যাবে না এইটা জেনে এত ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় নেমে এইভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই দুঃসাহসী ছেলেমেয়েরা, তাদের কি মনে করেন যে তাদেরকে আপনি টাকা দিয়ে কিনে ফেলতে পারতেন? এই টাকা কি তাদেরকে টানে? এই টাকা তাদেরকে টানে না, এই বিতর্ক তাদেরকে টানে না। ধরেন যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, সবচেয়ে বেশি বিতর্ক কি টাকা পয়সার লেনদেনই তো। এই টাকা পয়সা কি তাদের টানলে কি তারা এই আন্দোলনের সফলতা আনতে পারতো না।
আপনি যখন কারো ক্রেডিবিলিটি নষ্ট করতে চান তখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে একটা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে দেন, এবং সেটা প্রমাণ লাগবে না, আপনি খালি অভিযোগটা তুলে দেন, এটা মার্কেটে ফলাও করে ছড়িয়ে দেন, সর্বশক্তি লাগিয়ে দেন। ধরেন আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, এনসিপির অনেক নেতা তো জীবন মানে পরিবর্তন এসেছে, সেটা তো একদম দৃশ্যমান। এইটারও এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। হ্যাঁ, ধরেন আজকে আমাদের কোন রাজনৈতিক নেতা গাড়ি ব্যবহার করেন, কোন রাজনৈতিক নেতার হয়তো চালচলনের পরিবর্তন এসেছে। এইটা না, মানে ধরেন একদিন আমাদেরই একজন রাজনৈতিক নেতার একজন পরিবারের সদস্যর সাথে কথা বলতে গিয়ে তার শাশুড়ি মা খুব দুঃখ করে বলছেন যে আমার ছেলে টিভিতে কথা বলে, মানে মেয়ের জামাইকে ছেলে বলছে ওকে কয়টা পাঞ্জাবি কিনে দিচ্ছে, এইটা নিয়েও মানুষজন বলে পাঞ্জাবি এতগুলা কে দিল। ধরেন অনেকে আসলে গিফটও করে, এটা অনেকে গাড়ি ব্যবহার করতে দিয়েছে। এইটা হয়তো আমাকে দিলে আমি আমার জায়গা থেকে আমি নিতাম না, কারণ আমি কাউকে আমাকে কোনো কিছু গিফট দিলে আমি বার্ডেন ফিল করি, কিন্তু উনি হয়তো এটা প্রয়োজন বোধ করে নিয়েছেন। এইটা তার মধ্যে যদি সেই রাজনৈতিক, ধরেন আমরা তো রাজনৈতিক কূটকৌশলটা শিখি না, ওই যে জায়গায় জায়গায় নিয়োগের যে ব্যাপারটা, যেটা রাজনৈতিক দলগুলো। আচ্ছা, এই বিষয়টা একটু পরে আসি, দর্শকের ফোনটা নিয়ে নিই। জি, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি শরীয়তপুর থেকে গোলাম মোস্তফা বলছি। জি, গোলাম মোস্তফা সাহেব বলেন। আজিজ ভাইয়ের কাছে, আমরা ৭১-এ যুদ্ধ করেছি একটি মানচিত্র পতাকার জন্য, এবং ২৪-এ যুদ্ধ হয়েছে জনগণের ভোটের অধিকারের জন্য। এখন যেহেতু আজকে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে এই সপ্তাহেই তফসিল এবং ফেব্রুয়ারির প্রথম ইলেকশন, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমার এই 60 ইয়ার বয়সের মধ্যে আমি যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশের 40-50% মানুষ এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। কিন্তু যেহেতু আমরা 24-এ জীবন দিয়েছি ভোটের জন্য, 18 সাল 24 সাল এগুলোতে আমরা ভোট দিতে পারি নাই। এখন যেই নির্বাচন আগামীতে হচ্ছে, ভোটের জন্য আমরা জীবন দিচ্ছি, এখন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে এই ভোটটা আবার করা হয়, তাহলে এই ভোটটাও কি এই যে শহীদের আত্মত্যাগ ভোটের জন্য যারা ভোট দিতে পারে নাই প্রায় 16 বছর, তাদের আত্মার তারা যে রক্ত দিল, এই রক্তের মূল্যটা কি হবে? আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যাঁ, আমার নাম রবিউল, কুষ্টিয়া কুমারখালী থেকে বলছিলাম। জি, রবিউল সাহেব বলেন। আমার এই এনসিপির কাছে প্রশ্ন, আপনারা যে সংস্কারের নাম নিয়ে আপনারা যে জোট করতেছেন, আপনারা দেশের জন্য কি সংস্কার করতেন? আমি তো দেখছি শুধু আপনারা যে কথা সমন্বয় কাজে তাদের শুধু সংস্কার হয়তো, আপনাদের চেহারা ভালো হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে, এবং অনেক দুর্নীতির খবর আমরা জানতে পারতেছি। আপনারা তো দেশের কাছে বেঈমান হয়ে পরিচিত হয়ে থাকবেন আমি দেখতেছি। আর এই যে আপনারা বলতেছেন যে জনগণ ভোট দিতে। জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি, নিশ্চয়ই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি একটু এমএ আপনার কাছে আসতে চাই। দুই দর্শকের প্রশ্ন জিজ্ঞেস করি। একজন বলছেন যে নির্বাচন আসছে, সেখানে ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, যদি না হয় তার প্রশ্ন তাহলে কি নির্বাচনটা গ্রহণযোগ্য